একই দিনে পরপর 3টে বাড়িতে চোর ঢুকলো। কিন্তু বিস্ময়কর ব্যাপার এই যে 3টে বাড়ি থেকে কিছুই খোয়া যায়নি। কিন্তু তারও বিস্ময়কর ব্যাপার, তার পরের দিন থেকেই 3জন লোক এক এক করে মারা যাচ্ছে। নমস্কার, আমরা থ্রিল স্টুডিও। আমাদের আজকের গল্পের নাম অন্ধকার। গল্পটি লিখেছেন কল্লোল কুমার দত্ত। গল্প পাঠে রয়েছে কৌশিক, চন্দন, প্রীতম আর আমি অপূর্ব। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এরকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। চাঁদমোহন চ্যাটার্জিকে কোনোদিনই প্রতুল সুনজরে দেখতে পারেনি। পাশের বাড়িতেই লোকটা থাকে। রেসের বুক মেকারই না বাড়ির দালালি, এরকমই কিছু একটা পেশা তার। পোশাক পরিচ্ছদে উগ্র আধুনিকতা, আহারে বিহারে একদম ইংরেজ ঘেঁষা। নিত্যরাতেই তার বাড়িতে হয় পার্টি, নয়তো জলসা লেগেই থাকতো। হইচই এবং চিৎকারে প্রতুল বেশ বিরক্ত হতো। সেগুলো চট করে ভোলার নয়, এবং নয় বলেই লোকটাকে দরজার গোড়ায় এসে দাঁড়াতেই তার মুখে সুস্পষ্ট বিরক্তির ছাপ দেখা গেল। এখন খুব ব্যস্ত আছি, পারলে অন্য সময় আসবেন। চাঁদমোহন কিন্তু নাছোড় বান্দা, কাকুতির সঙ্গে বলল, বড্ড দরকার স্যার, বিশেষ জরুরি, 5 মিনিটও লাগবে না। তার চেয়েও অনেক বেশি ব্যয় হবে লোকটাকে বিদায় করতে। সুতরাং রাজি হয় প্রতুলের বুদ্ধিমানের কাজ বলে মনে হলো। তাকে ঘরে আনলো। বেশ, কিন্তু যত সংক্ষেপে পারেন, শুধু বক্তব্যটুকুই বলে যান, কোনো গৌড়চন্দ্রিকা নয়। আপনি তো স্যার পুলিশে কাজ করেন, তাই না? ভুল শুনেছেন আপনি। পুলিশে কেন, আমি কোথাওই কাজ করি না। নাই করুন, কিন্তু রোজই তো লালবাজারে যান। তা যাই, কিন্তু কেন বলুন তো? সেখানে কোনো বন্ধু বা বিশেষ জানাশোনা নিশ্চয়ই কেউ আছে। জেনে আপনার লাভটা কি? বলছি স্যার, বলছি। একটু থেমে বার কয়েক ঢোক গিলে চাঁদমোহন বলল যে তাদের বাড়িতে কাল শীত দিয়েছিল। পাশের বাড়িতে তার এক বন্ধু থাকে, বিক্রম, এমনকি তার বাড়িতেও তাই। পাইকারি ভাবে তাহলে শীত দেওয়া হয়েছে বলতে চান? তা আমাকে না বলে একটু দূরেই তো থানা আছে, সেখানে গিয়ে খবর দিন। কিন্তু আপনি ঠিক ব্যাপারটা বুঝছেন না স্যার। মুশকিল হচ্ছে কি, খবর দেওয়ার মতো কিছু নেই কি না। মানে কিছুই নিয়ে যায়নি, কাজেই নেয়নি যখন, তখন আর থানায় খবর দিয়ে কি হবে? কিছুই নেয়নি? আশ্চর্য। ঠিকই বলেছেন স্যার, আশ্চর্য। সেই জন্যই তো বলছি, লালবাজার গিয়ে যদি আপনার কোনো জানাশোনা লোককে বলে দেন। বলতে অবশ্য ইন্সপেক্টর আনন্দ মোহনকে পারি, কিন্তু তাতে লাভ হবে কি কিছু? যদি কিছু চুরি যেত তাহলে না হয়। যদি কিছু চুরি যেত তাহলে আমি ভয় পেয়ে আপনার কাছে ছুটে আসতাম না। সমস্তটা কেমন যেন গোল মেলে। রহস্যটা কি? যদি আপনার বন্ধু আনন্দবাবু আবিষ্কার করতে পারেন, বুঝতেই তো পারছেন আমার তো আর শত্রুর অভাব নেই। হ্যাঁ বেশ, লালবাজারে গেলে আমি আনন্দবাবুকে বলবো। যদি তার কিছু করবার থাকে তাহলে করবে। অজস্র ধন্যবাদ জানিয়ে চাঁদমোহন অতঃপর বিদায় নিল। ঘটনাটাকে কিন্তু প্রতুলত মন থেকে সহজে ছেটে ফেলতে পারল না। ঘরে ঘরে চোর এসে শীত দিল, অথচ কোনো জিনিসই খোয়া গেল না। এর কারণ কি? যে শীত দিয়েছে সে তাহলে চেয়েছিল কি? টাকা, না কোনো দলিল, কিংবা? এই কথা ভাবতে ভাবতে প্রতুল এসে লালবাজারে এসে হাজির হলো। ইন্সপেক্টর আনন্দমোহন নিজের ঘরেই ছিলেন। দেখে মনে হলো খুব ব্যস্ত। তবুও এক ফাঁকে প্রতুলের দিকে তাকিয়ে লঘুকণ্ঠে বললেন, কি খবর? মেঘনা চাইতে জল যে। ব্যাপারটা গুরুতর নয়, তবু মনে হচ্ছে আপনার কিছু কাজে লাগতে পারে। আমার বাড়ির পাশেই চাঁদমোহন চ্যাটার্জি বলে এক ভদ্রলোক থাকে। একটু আগেই এসে তিনি জানিয়ে গেলেন কে বা কারা তার ঘর, তার ভাইয়ের ঘর, এমনকি তার বন্ধুর বাড়িতেও শীত দিয়ে তছনছ করে গিয়েছে। অথচ মজা হচ্ছে, কোনো জিনিসই কিন্তু চুরি যায়নি। আনন্দমোহনের মুখখানা অকস্মাৎ গম্ভীর হয়ে গেল। ধীরে ধীরে তিনি বললেন, আবার আপনি এই খবর নিয়ে এসেছেন? তবে শুধু আপনার প্রতিবেশী নয় পুতুলবাবু, গত 3-4 দিনে অন্তত 20 জন জানিয়ে গেছেন যে তাদেরও ঘরে শীত পড়েছে। সংবাদটা যে চিত্তাকর্ষক তাতে সন্দেহ নেই। এইসবের পেছনে রহস্যটা কি আপনি বলতে পারেন? মাফ করতে হবে। আপনার কি মনে হয়
কোনো জরুরি দলিল বা কাগজ বা কোনো নকশা? হতেও পারে, কে জানে, হয়তো সমস্তগুলোই একটা দলেরই কাজ। আমারও তাই মনে হয়। যাই হোক, চুপ করে থাকা আর চলবে না, একটু বেঁচে দেখতে হবে। ইত্যবসারে ফোন বেজে উঠে আনন্দমোহনের বক্তব্যে বাধা দিল। তিনি রিসিভারটা তুলে নিয়ে বললেন, হ্যালো। ধীরে ধীরে তার মুখখানা যেন কালো হয়ে উঠল, কপালের দুটো শিরা হয়ে উঠল স্ফীত। আচ্ছা, কিন্তু কেউ যেন কোনো জিনিস না ছোঁয়, কিংবা আমি না যাওয়া পর্যন্ত বাড়ি থেকে না বেরোয়। সশব্দে রিসিভারটা নামিয়ে রেখে তিনি প্রতুলের দিকে ফিরে তাকালেন। নিশ্চিন্ত হওয়ার জন্যই বোধহয় প্রশ্নটা করলেন। যার নাম এইমাত্র বলছিলেন? চাঁদমোহন চ্যাটার্জি। কিন্তু কেন? তিনি মারা গেছেন, বোধহয় খুনি। অসহ্য বিস্ময়ে প্রতুল চমকে উঠল। তার হাতে জ্বলন্ত সিগারেটটা আরেকটু হলেই যেন ফসকে পড়ে যেত। ভুরু দুটো কুচকে কতকটা আপন মনে এসে বলল, এই কিছুক্ষণ আগেই, আধা ঘন্টাও হয়নি, তার সঙ্গে আমি যে কথা বলেছি। কি? আসবেন নাকি প্রতুলবাবু আমার সঙ্গে? নিশ্চয়ই, চলুন। পথিমধ্যে আনন্দমোহন ফোন পাওয়া সংবাদটি বর্ণনা প্রসঙ্গে বলে চললেন। চাঁদমোহন তার অফিস করে ঢোকার মিনিট দশেক পরেই নাকি দেখা যায় তিনি টেবিলের ওপর ছুরিবদ্ধ অবস্থায় পড়ে আছেন। ঘটনাটা ঘটবার একটু আগেই তার ঘরে একটি লোক ঢোকে, অবশ্য তারই কর্মচারী। আপনার কি মনে হয় ও লোকটি তাকে খুন করেছে? তাও হতে পারে, তবে ওখানে না গিয়ে কিছু না দেখার আগে তো আর কিছু বলতে পারি না। ঘটনাস্থলে পৌঁছে তারা দেখলেন স্থানীয় একজন কনস্টেবল বাড়ির দরজায় পাহারায় নিযুক্ত রয়েছে। গম্ভীর স্বরে আনন্দমোহন তাকে জিজ্ঞাসা করলেন, এখান থেকে কেউ পালায়নি বা পালাতে চেষ্টা করেনি? কনস্টেবলটি প্রথমে একটি সেলাম ঠুকল। একটা লোক পালাবার চেষ্টা করেছিল, তার নাম ত্রিবেন্দম ভান্ডারী। এই নামটা আমার যথেষ্ট পরিচিত, যদ্দূর মনে হয় এই আমাকে ফোন করে খবর দেয়। একসঙ্গে ৩-৪টে ধাপ সিঁড়ি অতিক্রম করে তারা দ্বিতলে উঠে এলেন। দুধারে সারিবন্দি ঘরে একটাতে দেখা গেল দরজার পিতল ফলকে লেখা রয়েছে চাঁদমোহন চ্যাটার্জি। সশব্দে দ্বারটা খুলে ফেলতেই প্রতুল দেখল ঘরখানা বেশ বড়ই, তবে 3 পিস কাঠ দিয়ে সেখানাকে গোটা কয়েক ছোট ছোট অংশে ভাগ করে নেওয়া হয়েছে। কোনোটায় লেখা অফিস, কোনোটাই বা প্রাইভেট। দরজার সামনে যেই অংশটা, সেখানে কয়েকজন লোক সগর্জনে পায়চারি করে বেড়াচ্ছিল। তাদের দেখে মনে হয় মুহূর্ত কয়েকের প্রতীক্ষায় তাদের যেন লক্ষ লক্ষ টাকা ক্ষতি হয়ে যাচ্ছে। প্রতুল আর আনন্দমোহনকে দেখে তারা চিৎকার করতে করতে ছুটে এলো। এসে জিজ্ঞাসা করলো যে আমাদের আটকে রাখার মানে, আমরা কি বুনো জানোয়ার, নাকি এটা কোনো মগের মুল্লুক যে যা মনে করেন তাই করবেন। তাদের এই অভদ্রচিত কথার ক্রোধে আনন্দমোহন ফেটে পড়বার উপক্রম হলেও এগিয়ে যেতে যেতে নিজেকে যথাসম্ভব শান্ত করে বললেন, আপনাদের মধ্যে ত্রিবান্ধব ভান্ডারী কার নাম? ভিড়ের মধ্যে থেকে একটি শীর্ণকায় লোক বেরিয়ে এলো। কিন্তু কেন বলুন তো? তারা আপাদমস্তক একবার তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে নিয়ে আনন্দমোহন বললেন, সামান্য 2-4টে কথা আছে আপনার সঙ্গে, আশা করি। নিশ্চয় নিশ্চয়। কিছুক্ষণের জন্য তাকে অপেক্ষা করতে বলে আনন্দমোহন প্রাইভেট চিহ্নিত অংশটায় প্রবেশ করলেন। মেহগিনি কাঠের মসৃণ একখানা টেবিলের ওপর চাঁদমোহন মুখ গুজে পড়েছিল, হাত দুখানা দৃঢ়ভাবে মুষ্টিবদ্ধ। তারই নিজে মেজে কতকটা রক্ত জমাট বেঁধে গিয়েছে। ঘরের চারিধারে ইতস্তত বিক্ষিপ্ত কাগজপত্র, কোনোটা ব্যবসা সংক্রান্ত চিঠি, কোনোটা বিল, কোনোটা আবার চালান। মৃতদেহের প্রাণে দৃষ্টি নিবদ্ধ রেখে একসময় আনন্দমোহন বললেন, পেছন থেকে তীক্ষ্ণধার ছুরিখানা এমনভাবে ছোড়া হয়েছে যে বুক ভেদ করে সেটা চলে গেছে। প্রতুল কিন্তু তার কথায় কোনো প্রত্যুত্তর করল না। সে তখন চারিদিকের ছড়ানো কাগজপত্রগুলো বাঁচতে শুরু করে দিয়েছে কোনো সূত্রের আশায়। অকস্মাৎ আনন্দে উচ্ছ্বসিত হয়ে একখানা কাগজ আনন্দমোহনের দিকে এগিয়ে দিয়ে খুশি ভরা কণ্ঠে বলে উঠল, এই দেখুন আনন্দবাবু। প্রতুলের হাত থেকে আনন্দমোহন কাগজখানায় একরকমের ছিনিয়েই নিলেন। দেখলেন চাঁদমোহন তার ভাই রায়মোহনের উদ্দেশ্যে লিখেছেন, আমি ভয়ার্ত। কথাটা শেষ হয়নি, শুধু তলায় কতকগুলো কালির আঁচড়। আমার মনে হয় চাঁদমোহন যখন লিখেছিলেন তখন তাকে হত্যা করা হয়েছে। কথা শেষে সহসা টেবিলের তলায় লক্ষ্য পড়তে এসে দেখল যে একটা কলম পড়ে রয়েছে সেখানে। সেটাকে তুলে নিয়ে এসে আবার বলল, এই দেখুন, আরো একটা মস্ত প্রমাণ।
হাত থেকে খসে পড়ে কলমের নিবটা একেবারে ভোঁতা হয়ে গেছে। আলোর সামনে হাতের কাগজখানা মেলে ধরল আনন্দমোহন। এই যে কতগুলো ফুটো আছে এখানে, তাহলে আমাদের ধারণাটা। মুখখানা তার গম্ভীর হয়ে গেল। মৃতদেহের দিকে তাকিয়ে কি একটা কথা মনে পড়তে তিনি আবার বললেন, দরজা থেকে মুখ ফিরিয়ে এনেই তো বসেছিলেন, তবে ছুরিটা পিঠের উপরে বিদ্ধ হলো কি করে? হয়তো হত্যাকারী এর সামনে দিয়েই ঘরে ঢোকে। তাকে দেখবা মাত্র ভয় পেয়ে কাগজের ওপর কথাটা লিখতে গিয়ে মাঝপথে মারা পড়ে। অনুসন্ধিৎসু দৃষ্টিটা একবার ঘরের চারিপাশে বুলিয়ে নিয়ে আনন্দমোহন এবার ত্রিবান্দমকে ডাক দিলেন। ডাক শোনা মাত্র কেন জানি না ত্রিবান্দমের মুখখানা ছাইয়ের মতো সাদা হয়ে গেল। নিজেকে সংযত করে নিয়ে এসে বলল, চাঁদমোহন বাবুর মৃতদেহ কখন আপনার চোখে পড়ে? ত্রিবান্দম চুপ করে রইল। কই বলুন। স্যার বলছি, মিস্টার চ্যাটার্জি আজ 2 বাজার পরে এসেছেন। অন্যদিন কখন আসেন? অন্যদিন আসেন ঠিক 10টায়, কোনোদিন বা 2-5 মিনিট আগেও এসে পড়েন, তবে দেরি একদিনও হয়েছে বলে আমার জানা নেই। তাহলে আজ তার ব্যতিক্রম ঘটলো কেন? সে সম্বন্ধে আমি কিছুই জানি না, তবে আজ তাকে একটু বিরূপ দেখেছিলাম, তার খানিক বাদে আমি এই অবস্থায় দেখি। কথার ফাঁকে প্রতুল লক্ষ্য করছিল যে ত্রিবান্দম কাঁপছে, বোধ করি ভয়। সে প্রশ্ন করল, তখন আন্দাজ কটা? 2:30 নাগাদ। আপনি কি কারণে তার ঘরে ঢুকেছিলেন? তিনি কি ডেকে পাঠিয়েছিলেন না অন্য কোনো কারণে? পরের রিসের জন্য যে টাকা সংগ্রহ হয়েছিল আমি সেটা কোথায় রাখবো জিজ্ঞেস করতে গিয়েছিলাম। আচ্ছা, এই আধ ঘন্টার মধ্যে আর কেউ তার ঘরে ঢুকেছিলেন? নিশ্চয়ই, সবসময় তার ঘরে লোক যাওয়া আসা করে। মিস্টার চ্যাটার্জি অত্যন্ত সাদাসিধে সরল মনের মানুষ ছিলেন, তাই কারোর সঙ্গে গল্প গুজব করতে তিনি কুণ্ঠাবোধ করতেন না। আজকে যারা এসেছিলেন তাদের মধ্যে অধিকাংশ লোককে সুনজরে দেখতে পারা যায় না। তারা এসেছিলেন টাকা ধার চাইতে। পেয়েছিলেন কি? কেউ পেয়েছেন, কেউ পাননি, আর কিছু আমি জানি না। তখন আমি বড্ড বেশি কাজে ব্যস্ত ছিলাম। তবে আপনি এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন কেন? আমি আমি মানে আমার স্ত্রীকে ফোন করতে গিয়েছিলাম। স্ত্রীকে ফোন করতে চেয়েছিলেন না সোজা লালবাজারে খবর দিয়েছিলেন? কোনটা? আমি আমি মানে আমার তাহলে আপনি তাকে খুন করেছেন কেমন? আমি খুন করেছি? কে আপনাদের বলল? তার উপর আমার কোনো রাগ নেই, বা আমি তাকে কোনো রকম ঘৃণাও করি না। আপনি তাহলে স্বীকার করছেন যে আগে তাকে ঘৃণা করতেন? আপনারা আমাকে এমন থতমত খাইয়ে দিচ্ছেন যে আমি কি বলছি তা আমি নিজেই জানি না। তাহলে আপনি পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন কেন? ভয় পেয়ে। ঘড়িটার দিকে একবার তাকিয়ে আনন্দমোহন বললেন, তাহলে আপনাকে একটু কষ্ট করে যেতে হবে। কোথায়? একটু লালবাজারে। পরক্ষণেই অপর লোকগুলোকে উদ্দেশ্য করে আনন্দমোহন বললেন, আপনাদেরও একটু কষ্ট করতে হবে। যতক্ষণ এই ব্যাপারে কিছু নিশ্চিত করতে পারছি ততক্ষণ আপনাদের অপেক্ষা করতে হবে। কি করব বলুন, আমার করবার কিছু নেই। তার কথাই বহাল রইল। ত্রিবান্দমকে লালবাজারে নিয়ে যাওয়া হলো, আর বাকি লোকগুলোকে ওই বাড়িরই একতলার একটা ঘরে পুরে কনস্টেবল দিয়ে পাহারা দেওয়ার ব্যবস্থা করা হলো। প্রতুল বলল, আপনার কি মনে হয় আনন্দবাবু যে ত্রিবানন্দন এই খুনের সঙ্গে সম্পূর্ণ জড়িত আছে? ঠিক বলা যায় না, তবে লোকটা খুনির সম্বন্ধে যে কিছু জানে এবং সে কথা আমাদের কাছে গোপন করেছে এটা আমি হলফ করে বলতে পারি। আমার মনে হয় চাঁদমোহন তার ঘরে ঢোকার আগেই হত্যাকারী সেখানে কোথাও লুকিয়েছিল, আর সে কাজে তাকে সাহায্য করেছে ত্রিবান্দমী। লুকিয়েছিলে? কোথায়? ওই ঘরেই। আপনিও তো লক্ষ্য করেননি, এক পাশে একটা পর্দার আড়ালে একখানা চাবি দেওয়া ছোট ঘর আছে, সেখানেই সে লুকিয়েছিল। অবশ্য এটা আমার নিছকই অনুমান। পুনরায় মৃতদেহের ঘরে এসে আনন্দমোহন দরজাটা বন্ধ করে দিলেন। তারপর শুরু করলেন তীক্ষ্ণ অনুসন্ধান। মৃতের জামার পকেটগুলো হাতড়ে প্রথমে বের করলেন কিছু খুচরো টাকা পয়সা, তারপর একখানা ডায়েরি, আর তারপর বের হলো এক থেলো চাবি। তার মধ্যে থেকে একটা চাবি বেছে নিয়ে পর্দার আড়ালের দরজাটা খুলে ফেললেন। এই দেখুন প্রতুলবাবু, এই ঘরখানার কথাই বলছিলাম। আসবাবহীন ঘরখানার চারিদিকে লক্ষ্য করতেই দেখা গেল মেঝের উপর দুপাটি জুতোর দাগ রয়েছে। কাদা সমেত নিশ্চয়ই এখানে কেউ দাঁড়িয়েছিল। উচ্ছ্বাসিত কণ্ঠে আনন্দমোহন বললেন, দেখুন প্রতুলবাবু, যা ভেবেছিলাম অক্ষরে অক্ষরে ফলে গেছে। জুতোর চাপ। কিন্তু চাবি বন্ধ ঘরে ঢুকলো কি করে লোকটা?
হত্যা করার আগে যেমন করেই হোক হত্যাকারী দরজাটা খোলে এবং সময় মতো এখান থেকে বেরিয়েই কাজ ছেড়ে সে সরে পড়েছে। তবে এমনও হতে পারে যে ঘরের দরজাটা খোলাই ছিল, বেরিয়ে যাওয়ার সময় এমনভাবে সেটা বন্ধ করেছে যে ট্যাপাকলটা আটকে গেছে। ডায়েরি থেকে প্রতুল তেমন কিছুই পেল না। পাতার পর পাতা উল্টাতে উল্টাতে একসময় রায়মোহনের ঠিকানাটা বের করলো সে। মৃতদেহ একজন পুলিশের হেফাজতে রেখে প্রতুল আনন্দমোহনকে সঙ্গে করে রায়মোহনের বাড়ির উদ্দেশ্যে পথে নেমে পড়ল। ডোভার লেনে পরপর 5টা বাড়ি, কিন্তু তার মধ্যে রায়মোহনের ফ্ল্যাটখানারই উচ্চতা এবং দৈর্ঘ্যে সব থেকে বড়। ভিতরে ঢুকতেই সামনে লিফট। আর যাই হোক, ভাড়াটাতে সুবিধার জন্য মালিক যে দয়া করে এটা দিয়েছেন, এর জন্য তাকে সত্যিই ধন্যবাদ জানাতে হয়। বাড়িখানা চারপাশটা দেখে নিয়ে প্রতুল লিফটের সামনে এসে দাঁড়ালো, কিন্তু কাউকেই না দেখতে পেয়ে নিজেই লিফট চালিয়ে দ্বিতলে উঠে এলো। দ্বিতলের দ্বিতীয় ঘরটাই রায়মোহন চ্যাটার্জির। কলিং বেল টিপল প্রতুল। কিছুক্ষণ পরে দরজাটা খুলে গেল। কতকটা চাঁদমোহনের মতোই দেখতে একজন লোক বেরিয়ে এলো। কোনো কথা বলবার অবসর না দিয়ে আনন্দমোহন তাকে প্রশ্ন করলেন, আপনার নামে কি রায়মোহন চ্যাটার্জি? তার কথা শেষ হওয়ার আগেই অকস্মাৎ লোকটি অব্যক্ত একটা আর্তনাদ করে মেঝে লুটিয়ে পড়ল। পুনরায় বিস্ময়ের পালা। উভয়ের দিকে বিস্ময় বিমূঢ় দৃষ্টিতে তাকিয়ে রইলেন। পরক্ষণেই আনন্দমোহন মৃতদেহের উপর ঝুঁকে পড়ে এবং লক্ষ্য করে বলে, একেও ছুরি মারা হয়েছে। আমরা বড্ড দেরি করে ফেলেছি। আপনি কি মনে করেন খুনি এখনো এই বাড়িতেই আছে? ঘরের ভেতরে এগিয়ে যেতে যেতে আনন্দমোহন বললেন, আমরা লিফটে চড়ে ওপরে আসার সময় সে সরে পড়েছে। তবু একবার। কথাটা অসমাপ্ত রেখেই তিনি শুরু করলেন অনুসন্ধান। জানালার বাইরেও তাকিয়ে দেখলেন, কিন্তু না, কারো ছায়াটুকু পর্যন্তও দৃষ্টিগোচর হলো না। ঘরটাকে দেখে মনে হয় কিছুক্ষণ আগেই বোধহয় একটা প্রবল ঝড় বয়ে গেছে। টেবিলের কাগজপত্র এধার ওধার ছড়ানো, হাতলবিহীন চেয়ারগুলো, পিতলের ফুলদানি আর আলমারির ভাঙা কাচের টুকরো। কিন্তু সবথেকে বিস্ময়কর, মেঝের উপরের কার্পেটটা রক্তে মাখামাখি। লোকটা যেখানে গিয়ে আছড়ে পড়ল ঠিক তত দূর পর্যন্তই একটি রক্তের গাঢ় রেখা। আনন্দমোহনের দৃষ্টিতে সেটুকু এড়ালো না। উত্তেজিত কণ্ঠে তিনি বললেন, আমরা আসার 2-5 মিনিট আগে যে এখানে একটা বড় রকমের দ্বন্দ্ব ঘটে গেছে তার প্রমাণ দিচ্ছে এখানকার বিশৃঙ্খল অবস্থা। আপনার কি মনে হয় এটা ওই একই লোকের কাজ? ঠিক তাই। পরক্ষণে মৃতদেহের উপর পুনরায় ঝুঁকে পড়ে আনন্দমোহন পুঙ্খানুপুঙ্খ রূপে লক্ষ্য করতে লাগলেন। ছুরি, হ্যাঁ ছুরিই মারা হয়েছে লোকটিকে। তীক্ষ্ণ ফলা একখানা ছুরি এমনভাবে ছোড়া হয়েছে যে আয়তনে ক্ষতটা তেমন বেশি না হলেও গভীরতা যেন তার একটু সীমা অতিক্রম করেছে। পরিশেষে হত্যাকারী ছুরিখানা সঙ্গে নিয়েই গেছে। প্রতুল পুরো বাড়িটা দেখার জন্য বেরিয়ে এলো। প্রথমে আশপাশের ঘরগুলো দেখে নিয়ে প্রতুল নিচে নেমে এলো। দেখল সামনে একজন ঝাঁকড়া চুলওয়ালা লোক বসে ঢুলছে। ঘুম না হওয়ার অবসাতে তন্দ্রাটা বেশ গভীরভাবেই এসেছে। তাকে দেখলেই মনে সন্দেহ জাগে, বুদ্ধি বলতে সত্যি কোনো পদার্থ তার মাথায় ছিল কিনা। প্রতুল তার সামনে গিয়ে চড়া গলায় ডাকলো, ওয়ে শুনছো? আচমকা তন্দ্রাটা ভেঙে যেতেই লোকটা কয়েক মুহূর্ত নিস্তব্ধ থেকে বলল, আগে কি বলছেন? গত 2 ঘন্টার মধ্যে রায়মোহন বাবুর সঙ্গে কেউ দেখা করতে এসেছিল কিনা বলতে পারো? রায়মোহন বাবু? হ্যাঁ হ্যাঁ, দোতলার সামনের ঘরেই যিনি থাকেন। ও তাকে? হ্যাঁ তাকে। ঘন্টা 2-এর মধ্যে তার সঙ্গে কেউ দেখা করতে এসেছিল? উত্তরে লোকটা যা বলল তা শুনে প্রতুলার বৃথা বাক্য ব্যয় করা তার সঙ্গে সমীচীন বোধ করল না। দ্রুতপদে সে দ্বিতলে উঠে এলো। কিছুক্ষণের মধ্যেই ডাক্তার এলেন। এসেই শুরু করলেন পরীক্ষা। পরে বললেন যে ছোড়া যে মারা হয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই, তবে ছোড়ার মুখে কোনো রকম অ্যাসিড মাখানো ছিল কিনা সেটা ভালো করে পরীক্ষা করে দেখতে হবে। আনন্দমোহন বললেন, বেশ, পরীক্ষা করে দেখুন। আমরা এখন চললুম। আপনার কাজ শেষ হলে আমাকে খবর দেবেন লালবাজারে। 2জন কনস্টেবলকে বাড়ির সামনে দাঁড় করিয়ে তিনি বেরিয়ে এলেন পুতুলকে সঙ্গে নিয়ে। সবেমাত্র পা বাড়িয়েছেন, এমন সময় একখানা কালো রঙের মোটর এসে থামল সেখানে। মোটর থেকে নামলো একজন অল্প বয়সী তরুণী। তার দিকে চেয়ে আনন্দমোহন বিস্ময়ে বলে উঠল, কি মা, তুমি হঠাৎ কি মনে করে? তটিনী আনন্দমোহনের মেয়ে।
বয়স বেশি না হলেও বাপের সঙ্গে থেকে থেকে এরই মধ্যে গোয়েন্দাগিরিতে বেশ পটু হয়ে উঠেছে। শনিত দৃষ্টি মেলে সে বলল, একটা খবর আছে। সেটা কি? কিছুক্ষণ আগে আপনারা যাকে বন্দি করেছিলেন সে পালিয়ে গেছে। পালিয়েছে মানে? ঠিক বলছো তো? হ্যাঁ, ত্রিবান্দাম ভান্ডারী, আপনারা যাকে একটু আগেই বন্দি হিসেবে লালবাজারে পাঠিয়েছিলেন। আচ্ছা, বেকুব হাতে ভরসা করেছিলাম বটে। সে নিশ্চয়ই আমাদের আশেপাশে ঘুরছে সুযোগ খোঁজার আশায়। চলুন লালবাজারে গিয়ে এখন আর একটা কিছু। আগে লালবাজার তো যাই, তারপরে ভাবা যাবে কি করব না করব। মুখে তিনি ও কথা বললেও আসলে মনের মধ্যে তখন ঝড় বইতে শুরু করেছে। ত্রিবান্দম পালিয়েছে? তবে কি সেই সত্যিকারের খুনি? লালবাজারের ফটক দিয়ে গাড়িটা ঢুকতেই ইন্সপেক্টর কুঞ্জুলালকে দেখা গেল। মনে হলো সে যেন দীর্ঘক্ষণই তাদের জন্য প্রতীক্ষায় উৎকণ্ঠিত হয়ে রয়েছে। আনন্দমোহনকে নামতে দেখেই সে বলল, প্রকৃত খুনিকে আমরা বন্দি করেছি। সে নিজে এসেই তার দোষ স্বীকার করেছে। আমরা এসে ঘরে ঢুকলাম। লোকটার বয়স যতই হোক, চুলগুলো সব পেকে গেছে। সারা মুখে অসম্ভব রকমের ব্রণ ভর্তি। খোঁচা খোঁচা ভুরুর তলার চোখ দুটো এতই ছোট যে সেই চোখের দিকে যে তাকাবে অতি বড় সাহসীর বুকও যেন ক্ষণিকের জন্য কেঁপে উঠবে। সহজ কণ্ঠেই আনন্দমোহন তাকে প্রশ্ন করলেন, তাহলে তুমি খুনি? লোকটা মাথা নেড়ে বলল, নিশ্চয়, আমি তো খুন করেছি। বিকৃত হাসির মধ্যে তার মাথাটাও যেন বিকৃত। সকৌতকে আনন্দমোহন পুনরায় প্রশ্ন করলেন, কাকে খুন করেছো? কেন? সেই বুক মেকারকে। কারণ? কারণ সে আমাকে প্রতারিত করেছে। একপাশে একখানা চেয়ারে এতক্ষণ প্রতুল গুম হয়ে বসেছিল। লোকটার কথা শেষ হতেই সে বলে উঠল, কিন্তু তোমার বন্ধু কটা কোথায়? আমি সেটা মা পতিত পাবনের কোলে তুলে দিয়েছি। প্রতুলের রসিকতাটা বুঝতে পারল আনন্দমোহন। ধমকে সুরে কুঞ্জলালের উদ্দেশ্যে বললেন, কেন তোমরা আমায় বিরক্ত করবার জন্য এই পাগলগুলোকে নিয়ে আসো? যাও, বের করে দাও ওকে এখান থেকে। এরা আছে বেশ, হ্যাঁ, একটা লোককে খুনি হিসাবে দোষ স্বীকার করতে পাঠিয়ে দিয়েছে। উদ্দেশ্য আমরা যাতে ওকে খুনি বলে ধরে নিয়ে নিশ্চিন্ত হয়ে বসে থাকি, আর ইতিমধ্যে বাবুরা নিজেদের কাজ গুছোতে থাকে। হঠাৎ টেলিফোনটা বেজে উঠল। আনন্দমোহন কানে রিসিভারটা লাগান। পরক্ষণেই পকেট থেকে নোটবুক বের করে একটা ঠিকানা টুকে নিলেন তিনি। বেশ, কাল সকালে আমি তার সঙ্গে দেখা করব বলে দিন। সশব্দে রিসিভারটা নামিয়ে রাখলেন। প্রতুল জিজ্ঞাসা করল, নতুন কিছুর খবর টবর পেলে নাকি? হ্যাঁ, আরো কয়েকটা বাড়িতে শীত পড়েছে। কাল সকালে যার কাছে যাবেন তিনি কে? বিক্রম রায়, বোধ হয় নামটা শুনে থাকবেন। মুহূর্তেই প্রতুলের চোখ দুটো যেন বড় বড় হয়ে উঠল। মনে পড়ল চাঁদমোহন ওই নামটাও করেছিল। তাহলে কি? আনন্দমোহন বলে চললেন, আজও সকালে তার বাড়িতে কে বা কারা ঘরের জিনিসপত্র ভেঙে চুরি তছনছ করে গেছে। আমার মনে হয় যারা করেছে তাদের উদ্দেশ্য ছিল কাকে খুন করা। সেটা বুঝতে পেরে ওরা আমাকে সেখানে প্রহরী মোতায়েন করার জন্য অনুরোধ জানালেন। তবে কি নিহতেরা তাদের কাছে ঋণী ছিল? ঋণ পরিশোধ করতে অস্বীকৃত হওয়ায় কি তাদের মৃত্যুবরণ করতে হয়েছে? সেই খোঁজেই তো আমি কাল যাব। আচ্ছা, তাহলে চলি। আসছে কাল আমি আপনার সঙ্গে দেখা করব। প্রতুল ভেবেই পেল না যে কিসের সন্ধানে লোকগুলো এবারই ওবারই শীত দিয়ে বেড়াচ্ছে এবং একটার পর একটা লোক খুন করে চলেছে। আনন্দমোহন বেরিয়ে যাওয়ার কয়েক মুহূর্ত পরেই প্রতুল তটিনীকে বলল, আমাদের সঙ্গে এবারে তোমাকেও একটু কাজ করতে হবে। বেশ, আমাকে কাজ দিন। আজ পর্যন্ত যাদের যাদের বাড়িতে শীত পড়ার খবর আমরা পেয়েছি তাদের বাড়িতে একবার করে তোমাকে যেতে হবে। আমার মনে হয় শীত যারা দিচ্ছে তাদের একটা বড় দল আছে। যদি তাই হয় তাহলে দেখতে পাওয়া যাবে প্রত্যেকটা শীত দেওয়ার প্রণালী একই রকম কিনা। আপনাদের তালিকার প্রথম বাড়ির ঠিকানাটা আমাকে দিন। 55/1 সি, ছাতাওয়ালা গলি, বউবাজারের তিলাঞ্জলি বাড়ুইয়ের বাড়িতে তোমাকে প্রথম যেতে হবে। মনে থাকে যেন, তুমি যাচ্ছ দৈনিক বিশ্বদূতের একজন সাংবাদিক হিসেবে, গোয়েন্দা হিসেবে নয়। থাক, আপনাকে আর বলতে হবে না, আমি বুঝে নিয়েছি। আর দেরি করো না, বেরিয়ে পড়ো এখনই।
পথে নেমে পড়ে প্রতুল একখানা ট্যাক্সি ডেকে দিল তটিনীকে। যা যা করতে বললাম ভুলো না যেন। কাজ শেষ করে তটিনী যখন ফিরে এলো তখন রাত 9টা। বলল, আপনি যা ধারণা করেছিলেন প্রতুলবাবু তা ভুল। সিধ দেওয়ার প্রণালীটা তাদের এক নয়। তারা যে একটা দলভুক্ত এ কথাটা কোনো কাজের মধ্যেই তেমন প্রকাশ করেনি। তবে একটা জিনিস লক্ষ্য করলাম, কোনো বাড়ির সিধের কাজটা সারা হলে সেখানে লেখা রয়েছে ফিয়ার। আমার যতদূর মনে হয় ও কথাটা লেখার মানে এই যে তারপর ওই বাড়ির লোকটির খুন হওয়ার পালা। তটিনীর দূরদর্শিতা দেখে প্রতুল সত্যি তাকে প্রশংসা না করে থাকতে পারল না। তোমার অনুমানটা ঠিকই হয়েছে। রায়মোহনের বাড়িতে এবং চাঁদমোহনের বাড়িতে ওই লেখাটা আমরা লক্ষ্য করেছিলাম, কিন্তু তখন আর অত মাথা ঘামিয়ে দেখিনি। আরও সামান্য 2-4টে কথা আলোচনা হওয়ার পর তটিনী বাড়ি চলে গেল। প্রতুল চলে এলো তার বাড়িতে। খাওয়া দাওয়া সবেমাত্র শুরু করতে যাবে এমন সময় ঝনঝন শব্দে টেলিফোনটা বেজে উঠল। রিসিভারটা তুলে কানে লাগাতেই বিস্ময়ে প্রতুলের চোখ দুটো যেন অসম্ভব রকমের বড় হয়ে উঠল। বলল, কে? ত্রিবানন্দম ভান্ডারী? হ্যাঁ হ্যাঁ, বলে যাও। আমায় কোনো প্রশ্ন করবেন না, সময় আমার অল্প। আমি মিস্টার চাঁদমোহনকে খুন করিনি, তবে আমি জানি কে করেছে। আমি পুলিশের হাত থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছি, কেননা শেষ পর্যন্ত হয়তো আমাকেই অপরাধী হতে হতো, আর তখন নিজেকে নিরাপরাধ বলে প্রমাণ করে রক্ষা পাওয়া আমার পক্ষে একটু কঠিন হয়ে দাঁড়াতো। আমি এখন যাচ্ছি আসল অপরাধীর কাছে। কাল যদি আমার সঙ্গে একবার 93C মাধব মণ্ডলের দেখা করেন তাহলে বড় ভালো হয়। একা আসবেন, সঙ্গে কেউ যেন না থাকে। মনে রাখবেন, যেখানে যাবেন সেটা একটা গুদাম ঘর, আর ঢুকবেন আপনি সেখানে পেছনের দরজা দিয়ে। পরক্ষণে রিসিভার রাখার শব্দ। রিসিভার রাখার আংটাটা কয়েকবার নেড়েও প্রতুল আর কোনো সাড়া পেল না। পরক্ষণে মনটাটা সন্দেহের দলে দুলতে লাগলো। একবার ভাবলো হয়তো এটাও একটা ফাঁদ, তাতে তাকে জড়ানোর চেষ্টা চলছে। আবার ভাবলো হয়তো ত্রিবান্দম সত্যি কথাই বলছে, হয়তো সে পুলিশকে সত্যিই ভয় করে, তাই হয়তো তার সামনে আসতে চায় না। যাই হোক, ব্যাপারটা আনন্দমোহনকে জানিয়ে দেওয়াটা প্রতুল জরুরি বলে মনে করল। তিনি যখন এ ব্যাপারটা নিয়ে মাথা ঘামাচ্ছেন তখন এগুলো জানা একান্ত প্রয়োজন। পুনরায় প্রতুল আনন্দমোহনের উদ্দেশ্যে রিসিভারটা তুলে নিল। কথা শেষ হওয়ার পর একসময় সেটা নামিয়ে রেখে বিছানার উপর গায়ে এলিয়ে দিল। পরদিন বিকেলে প্রতুল আনন্দমোহনের কাছে গেল। ঘটনাটা ক্রমেই জটিল হয়ে দাঁড়াচ্ছে, সুতরাং আনন্দমোহনের মেজাজটা রুক্ষ থাকাই স্বাভাবিক। প্রতুল ঘরে ঢুকতেই তিনি একবার শুধু গম্ভীরভাবে তার দিকে তাকালেন। প্রতুল প্রশ্ন করল, আর কোনো খবর আছে নাকি আনন্দবাবু? আছে। কারো খুনের খবর? না। তবে কি? মিস্টার বিক্রম রায়ের নিরুদ্দেশ, তাকে কোথাও পাওয়া যাচ্ছে না। আজই সকালে আমি তার বাড়িতে গিয়েছিলাম। তার স্ত্রীর সঙ্গে আমার দেখা হলো। কেমন যেন মনমরা ভাব। গত রাতে বিক্রম রায়কে কারা যেন ফোন করেছিল। তারপরে তিনি শিগগিরই ফিরবো বলে বাড়ি থেকে বেরিয়ে যান। বাড়ির লোক সেই তাকে শেষ দেখে। কোথা থেকে ফোন করা হয়েছিল আন্দাজ করতে পারলেন কিছু? হ্যাঁ, আমার মনে হয় বেলগাছির আশেপাশে কোনো জায়গা থেকে করা হয়েছিল। বেলগাছিয়া? আমাকে আগে যদি একবার জানাতেন তাহলে আমি সেই মুহূর্তে সেখানে পৌঁছতে পারতাম। তার মানে? সেই পাড়াতেই আমার একজন জানাশোনা লোক আছে, কিন্তু তিনি গেলেনই বা কোথায়? কি বা তাঁর পক্ষে ঘটতে পারে? সেটাই তো ঠিক বুঝে উঠতে পারছি না। সিঁধে দেওয়ার ব্যাপার আর কিছু আপনার কানে এলো? হ্যাঁ, আরো 3টে বাড়িতে খবর পেয়েছি। সবই রাত্রে ঘটেছে। সে আগেকার মতোই তো, মানে কিছু চুরি যায়নি, অথচ ঠিক আগেরগুলোর মতো এগুলো ঘটেছে। ত্রিবানন্দমের আর কোনো খবর পেলেন? না, তবে এবারে যে ফাঁদ পাতার মতলব মনে মনে এঁটে রেখেছি তাতে আমি জোর করে বলতে পারি, আর 7 দিনের মধ্যে আমি এই ব্যাপারে একটা কিছু কিনেরা করতে পারবো। মতলবটা কি? পরে শুনবেন। তাহলে আমি এখন চললুম, পরে দেখা করবো আবার। পথে নেমে আসতেই তটিনীর সঙ্গে দেখা। তটিনী বলল, আমি মিস্টার বিক্রমের খোঁজটা আপনাকে দিতে পারি। আমি কালকে তার বাড়ির সামনে গিয়েছিলাম। তিনি বেরোতেই তার মুখ দেখে আমার কেমন যেন সন্দেহ হয়, তাই তার পিছু নিয়েছিলাম। প্রতুল জিজ্ঞাসা করল, কত দূর পর্যন্ত গিয়েছিলে? গেলাম বেলগাছিয়া অবধি। খালের এপারে মাধব মণ্ডল লেন। 93C মাধব মণ্ডল লেনে একটা গুদম ঘর, তাই তো? আপনি জানলেন কি করে প্রতুলবাবু? জেনেছি কোথাও থেকে নিশ্চয়ই, কিন্তু তুমি তাকে চিনলে কি করে?
চিন্তা মাগেই। দৈনন্দিন সংবাদপত্র অফিসে তিনি ম্যানেজার। কাগজে একবার তার ছবি দেখেছিলাম। তাহলে এখন আমি চলি। কোথায়? বেলগাছিয়া। আমিও আপনার সঙ্গে যাব। না, তোমাকে যেতে হবে না, আমি একাই যাব। কথা শেষে প্রতুল আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ট্যাক্সিতে গিয়ে উঠল। আরজিকর রোডের ডান দিক থেকে মাধবমণ্ডল লেনটা গিয়ে সোজা মিশেছে খাল পাড়ে। পূর্তিময় অপরিচ্ছন্ন গলিটার দুপাশে সারি সারি কটা গুদম ঘর, কোনোটা কাঠের, কোনোটা টিনের, কোনোটা আবার লোহার। মোড়ের মাথায় ট্যাক্সি থেকে প্রতুল যখন নামলো তখন সেখানে জনপ্রাণী বলতে কেউ নেই। একই গলিটা সরু আর তার উপর আবার নোংরা। সারা গলিটা প্রতুল প্রথমে একবার ঘুরে নিল। আশেপাশে যদিও দু একখানা দ্বিতল কোঠা আছে, তাও আবার সেগুলো অন্ধকারে নিঝুম হয়ে রয়েছে। দূরে দূরে অনেক গ্যাস পোস্টও রয়েছে, কিন্তু তার আলো অত্যন্ত মৃদু। পরপর কয়েকটা নম্বর দেখতে দেখতে একসময় প্রতুল 93C গুদমঘরখানা দেখতে পেল। দেখেই তার মনে হলো যে এই গলিটার ভেতরে যতগুলো বাড়ি ও গুদামঘর রয়েছে, বয়সের দিক থেকে বোধহয় এটাই সব থেকে প্রাচীন। এবং বয়সের ভাঁড়েই মনে হলো যেন একপাশে হেলে পড়েছে। জানলাগুলো পাল্লাহীন, দরজাটার অবস্থাও প্রায় সেই রকম। বায়ু চলাচলের পথটুকুও নেই। যত রাজ্যের মাকড়সা সব এখানে নির্বিচারে জাল বুনে চলেছে। সামনে দরজার কাছে এসে দেখলো দেওয়ালে লেখা রয়েছে ভাড়া দেওয়া হবে। চারদিকটায় এক বেশি সতর্ক দৃষ্টি বুলিয়ে নিল। তারপর ওপাশের কোণের দিক থেকে টিন, কাঠ ও রাশিকৃত জঞ্জাল সরিয়ে সে একটা দরজা আবিষ্কার করল এবং পরক্ষণে দেশের একটা কাঠির মৃদুর আলোকে কোনো রকমে ভেতরে ঢুকে গেল। ভেতরটা আরো অন্ধকার, দুহাত দূরে জিনিসই দৃষ্টিগোচর হয় না। চারধারে কেমন যেন একটা গুমট গন্ধ। তারই মধ্যে প্রতুল কোনো রকমে হাতড়ে উতরে এগিয়ে যেতে লাগলো। হঠাৎ খুট করে একটা শব্দ হতেই সে থমকে দাঁড়িয়ে পড়ল। শব্দটা কিসের? কোনো মানুষের পদধ্বনি না অন্য কিছুর? দেশলাইয়ের আরো একটা কাঠি জ্বালল সে, কিন্তু তার ভাগ্য আজ এমনই বিমুখ যে সেটাও হঠাৎ নিভে গেল। মনে মনে কিন্তু প্রতুল তখন ভাবছিল, যদি ত্রিমান্দ্রমী এ রহস্যের প্রকৃতি হতা হয় তাহলে আজ তাকে আর হাতে প্রাণ নিয়ে ফিরে যেতে হবে না। সহসা কাদের যেন কণ্ঠস্বর ভেসে এলো, ইন্সপেক্টরকে ফোন করে দাও আর এটা তার কাঁধেই চাপিয়ে দাও, সেই এর প্রতিকার করবে। কণ্ঠস্বরটার উদ্দেশ্যে প্রতুল চারিদিকে একবার কান পাততে লাগলো। কোন দিক থেকে এই স্বরটা ভেসে আসছে? কেই বা কথা বলছে? ত্রিবান্ধব? তাহলে পর মুহূর্তেই চিন্তাস্রোত তার ভিন্ন মুখে হলো। কিন্তু মিস্টার সোমের ব্যাপারটা কি? তিনি কোথায়? এলোমেলোভাবে নানা কথা চিন্তা করতে করতে প্রতুল এগোতে লাগলো। হঠাৎ সামনে কিসের একটা ধাক্কা খেতে এসে অনুভব করলো একটা দরজা। ধীরে ধীরে সে সেটাকে খুলে ফেলে লঘু সন্তর্পণে পূর্বের মতো ভেতরে এগোতে লাগলো। কিন্তু সেখানে তেমন খুঁটখুটে অন্ধকার নয়, আলো নেই বটে, তবে সেখান থেকে অল্প দূরে একটা আলোর আভা এসে পড়েছে। আরো দু এক পা অগ্রসর হতেই সহসা তার নজরে পড়ল কয়েক হাত দূরে দেওয়ালে হেলান দিয়ে তন্দ্রাচ্ছন্নের মতো কে যেন বসে রয়েছে, হয়তো ত্রিবান্ধব। প্রতুল ধীর কণ্ঠে তাকে ডাকলো, কিন্তু কোনো সাড়াই এলো না। পকেট থেকে আরো একবার দেশলাই বার করে সে দেশলাইটা জ্বাললো, কিন্তু দূরের মানুষটিকে তবুও চেনা গেল না। আবছা মতো শুধু তার দেহটাই চোখে পড়ল। কাছে গিয়ে আরো একটা কাঠি জ্বালতেই প্রতুল বিস্ময়ে একটা অব্যক্ত ধ্বনি করে উঠল। এতক্ষণ যাকে সে মানুষ বলে ভাবছিল, আসলে সে মানুষই, তবে মৃত। একেও ছুরি মারা হয়েছে। তার সমস্ত জামা কাপড় তাজা রক্তে জমাট বেঁধে গিয়েছে। বিস্ময়ের প্রথম ঘোরটা কেটে গেলে প্রতুল লোকটিকে চেনার উদ্দেশ্যে মুখ বাড়াতে কোথা থেকে একটা এক ঝলক বাতাস এসে কাঠিটাকে নিভিয়ে দিল। চিন্তাচ্ছন্ন মস্তিষ্কে হাতড়াতে হাতড়াতে প্রতুল কোনো রকমে বাইরে বেরিয়ে এলো। আনন্দমোহনকে একটা ফোন করতে হবে, কিন্তু ফোন কোথায় পাওয়া যায় এখানে? মনে পড়ল বন্ধু লোকেশের কথা। সম্প্রতি সে একটা ফোন নিয়েছে বটে। তার বাড়ি এখান থেকে খুব একটা দূর নয়। দ্রুতপদে সে তার বাড়ির দিকে এগিয়ে চলল। লোকেশ তখন ঘুমিয়ে পড়েছিল। ডেকে তুলতে তাকে অবশ্য বিশেষ বেগ পেতে হলো না। আনন্দমোহন তখন লালবাজারেই ছিলেন। তাকে সব খবরটা সংক্ষেপে জানিয়ে প্রতুল বলল, আপনি চলে আসুন এখনই। সেখান থেকে বেরিয়ে প্রতুল পুনরায় গলিটার ভেতরে এসে দাঁড়ালো। মাথার মধ্যে তখন তার রাশি রাশি চিন্তার স্রোত বয়ে চলেছে। কে খুন করলো? ত্রিবান্ধব নাকি অন্য কেউ? ত্রিবান্ধব কি বলার জন্য তাকে সেখানে আসতে বলেছিল? তাকে বন্দি করার জন্য নয় তো? পকেট থেকে সিগারেট কেস বের করে একটা সিগারেট নিল।
পরক্ষণে দেশলাইটা বের করতে গিয়ে তার মনে পড়ল সেটা সে ভেতরেই ফেলে এসেছে। প্রতুল আবার ভেতরে ঢুকতে যাবে এমন সময় গাড়িটা এসে থামলো প্রতুলের প্রায় 2 হাত আগে। ব্যস্ত সমস্তভাবে আনন্দমোহন গাড়ি থেকে নেমে এলেন, তার সঙ্গে 2 জন পুলিশ ও 1 জন সার্জেন্ট। আনন্দমোহন প্রশ্ন করলেন, ব্যাপার কি প্রতুল বাবু, এটাও কি সেই স্ট্যাবিং এর ব্যাপার নাকি? ঠিক তাই। তোমরা এদিকটায় পাহারা দাও, কেউ যেন পালিয়ে না যায়। তুমি পেছন দিকে যাও, ওদিকটা একটু ভালো করে লক্ষ্য রেখো, ওদিক দিয়ে পালানোই বেশি সম্ভব। ওদিক দিয়ে নয়, ও পাশে আরেকটা পথ। এটা তো দেখে মনে হচ্ছে মান্ধাতার আমল থেকে টাঙানো আছে। প্রতুল কোনো মন্তব্য করল না। তাকে সঙ্গে করে সে জঞ্জালে ঢোকার পথটা এসে দাঁড়ালো। পকেট থেকে টর্চ বের করে আনন্দমোহন বললেন, ভেতরে কাউকে দেখতে পেয়েছিলেন নাকি আপনি? না, কাউকে দেখতে পাইনি, তবে কার যেন কথা শুনতে পেয়েছিলাম। শর্টটা কার ঠিক বুঝতে পারলাম না। ধীরে ধীরে আনন্দমোহন অগ্রসর হতে হতে অকস্মাৎ কিসে একটা হোঁচট খেতেই তার হাতের টর্চটা মেঝেয়ে পড়ে গেল। হাতে হাতে প্রতুল সেটা তুলে দেখলো একদমই নষ্ট হয়ে গেছে, ডুমটা পর্যন্ত ভেঙে চুরমার হয়ে গেছে। আফসোসের সঙ্গে আনন্দমোহন বললেন, আচ্ছা, তাহলে উপায়? আপনার কাছে দেশলাই আছে? সেটা আমি ভেতরে ফেলে এসেছি। অগত্যা উপায়ন্ত না দেখে তারা স্থলিত চরণে অগ্রসর হতে লাগলো। চারিদিক যেমনই অন্ধকার, ঠিক তেমনই প্রকার স্তব্ধতা। আছে আছে, আমার পকেটে দেশলাই আছে, একেবারে ভুলে গেছিলাম। কিন্তু সেটা কতক্ষণের জন্যই বা? কয়েক সেকেন্ড পরেই সেটা নিভে গেল। কাঠির পর কাঠি জ্বালতে জ্বালতে তারা সতর্ক দৃষ্টিতে আর উৎকণ্ঠিত মন নিয়ে ক্রমশ ভেতরে ঢুকতে লাগলো। আর কতটা প্রতুল বাবু? ওই যে, ওই দেখুন লাশটা। পকেট থেকে রুমালখানা বের করে আনন্দমোহন সেটাকে সলতের মতো পাকালেন। তারপর একটি লাঠিতে লাগিয়ে সেটিতে অগ্নিসংযোগ করলেন। মৃতদেহের উপরে একবার দৃষ্টি নিক্ষেপ করে তার চোখ দুটো যেন বড় বড় হয়ে উঠল। তার মুখ থেকে অস্ফুট স্বরে বেরিয়ে এলো, এই যে বিক্রম রায়ের মৃতদেহ। প্রতুল অবাক। বিক্রম রায়? তাহলে তটিনীর কথা মিথ্যে নয় দেখছি। তটিনী? সে কি এখানে এসেছিল নাকি? হ্যাঁ, কাল রাত্রে বিক্রম রায় বাড়ি থেকে বেরোনোর পরই তটিনী তাকে অনুসরণ করে এখান পর্যন্ত এসেছিল। সে তো আমাকে জানায়নি কিছু। না, সে জানায়নি। তার কারণ এই যে সে আপনাকে রীতিমতো ভয় করে চলে। অত রাতে অনুসরণ করেছে জানলে পাছে আপনি রাগ করেন, তাই সে জানায়নি। অতঃপর আনন্দমোহন শুরু করলেন তার অনুসন্ধান। কিন্তু দৃষ্টি তীক্ষ্ণ হলেও আলো না থাকায় তেমন কিছুই ধরা পড়ল না। তবুও যথাসম্ভব সে চারিদিকটা দেখে নিলেন। না, কেউ নেই কোথাও। কাজ শেষ করে বোধ করি বহুক্ষণ আগেই সরে পড়েছে। প্রতুল তখন প্রকৃত হত্যাকারীর চিন্তায় মগ্ন। সত্যি কি ত্রিবান্দম হত্যাকারী? কেনই বা সে এখানে আসার জন্য তাকে আমন্ত্রণ জানিয়ে চোখের সামনে একটা মৃতদেহ ফেলে রেখে সরে পড়ল? এটাও কি তার আরও একটা কৌশল? একান্ত নিরাশ মনে আনন্দমোহন বেরিয়ে এলেন। 2 জন পুলিশকে ডেকে বললেন, তোমরা ভেতরে ঢুকে লাশটা বের করে নিয়ে এসে মর্গে চালান দাও। তার আগে একবার আলো দিয়ে চারদিকটা ভালো করে খুঁজে দেখো, জিনিসপত্র যা আছে নিয়ে আসবে। আপনার কি মনে হয় এই খুনটার সঙ্গেও ত্রিবানন্দম জড়িয়ে আছে? ঠিক তাই, সেই যে প্রকৃত খুনি এটা আমি হলপ করে বলতে পারি। তাহলে সে আমায় ওভাবে ফোন করেছিল কেন? উদ্দেশ্যটা তার মহৎ ছিল না নিশ্চয়ই, ভেবেছিল আপনাকেও যদি এই জগৎ থেকে সরাতে পারে। কিন্তু তাই বা হয় কি করে? সে কি ভেবেছে যে আমি অতই বোকা? আর আমাকে ওই ধরনের ফোন করে ডেকে নিয়ে এসে খুন করার কথা ভাবা যে কতখানি মূর্খামি আপনি কি বলতে চান? সে তা বোঝে না। সমস্ত ব্যাপারটাই গোড়া থেকে কেমন যেন গোল মেলে, কিছুই। কথাটা অসমাপ্ত রেখেই তিনি গাড়িতে গিয়ে উঠলেন। তারপর জিজ্ঞাসা দৃষ্টিতে প্রতুলের দিকে তাকিয়ে বললেন, আসবেন নাকি আমার সঙ্গে? না, আমাকে আর একটা কাজ সারতে হবে, আপনি চলে যান। আনন্দমোহনের গাড়িটা দৃষ্টিসীমার বাইরে চলে যেতেই প্রতুল একখানা ট্যাক্সি ডাকল। তারপর ড্রাইভারকে আদেশ দিল সোজা বাড়ির পথে যাওয়ার জন্য। প্রতুল বাড়ি ফিরে দেখল তটিনী তার প্রতীক্ষাতেই বসে রয়েছে। একখানা চেয়ার টেনে প্রতুল বলল, মিস্টার বিক্রম রায় খুন হয়েছেন। খুন হয়েছেন? হ্যাঁ, কিন্তু কে করেছে ঠিক বুঝতে পারছি না। ত্রিবান্দম ভান্ডারীকে কি? ত্রিবানন্দম লোকটাকে আমার তিলমাত্র সন্দেহ হয় না। তোমার বাবা কিন্তু বলেছেন প্রকৃত হত্যাকারী ওই। আপনি তা দেখা পেয়েছিলেন? না, ওখানে দেখা পাইনি।
বুঝতে পারলুম না কি কারণে সে আমাকে ওখানে যেতে বলেছিল। যদি মিস্টার বিক্রমের মৃতদেহ দেখানোর জন্যই হয়। টেলিফোনটা বেজে উঠতেই তার কথায় ছেদ পড়ল। রিসিভারটা তুলে নিয়ে প্রতুল কানে লাগালো, কিন্তু পরমুহূর্তে তার মুখখানা একটা অজানিত কারণে প্রদীপ্ত হয়ে উঠল। বলল, কে? ত্রিবানন্দম? কি খবর? হ্যাঁ, আমি ত্রিবন্ধম ভান্ডারী কথা বলছি। আপনি নিশ্চয়ই আমার উপর খুব চটে গেছেন। অবশ্য যাওয়ারই কথা, কিন্তু কি করব বলুন। এমন এক সংকটময় মুহূর্তে আমি পড়েছি যে কোনো কাজ স্থিরভাবে করতে পারছি না। আমি এখন আপনার সঙ্গে দেখা করতে চাই। অত্যন্ত জরুরি কতগুলো কথা আছে। আপনি একবার দয়া করে। আমি তোমার চাকর নই, ঠিক আছে? আর কোথাও আমি যেতেও পারবো না। কি এমন জরুরি দরকার শুনি? সেটা আপনার সাক্ষাতেই বলবো, কিন্তু। তাহলে আমার বাড়িতে চলে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করবো। দেখুন, সত্যি কথা বলতে কি, পুলিশের চোখে আমি এখন অপরাধী, তাই। না না, তোমার কোনো ভয় নেই, নিঃসন্দেহে তুমি আসতে পারো। বেশ, তাই যাচ্ছি। পরস্পরের কথা শেষ হতেই রিসিভারটা নামিয়ে রাখলো সে। কয়েক মুহূর্ত চুপ করে থাকার পর কি একটা ভেবে নিয়ে তটিনী বলল, আপনি কি ত্রিবান্দামকে পুলিশের হাতে দিতে চান নাকি প্রতুলবাবু? তাহলে তো আমাদের দেশের সব কজন সিদ্ধ মহাপুরুষকেও ফাটকে পড়তে হয়। তার মানে আপনি কি ত্রিবান্দামকে একেবারে সিদ্ধ মহাপুরুষের পর্যায়ে ফেলতে চান? না, তা ফেলতে চাই না। তবে এ ব্যাপারে সে যে সম্পূর্ণ নির্লিপ্ত, এ কথা আমি হলফ করে বলতে পারি। কতক্ষণ উভয়ই চুপচাপ, কারো মুখে কোনো কথা নেই। চারিদিকে বিরাজ করতে লাগলো এক শ্বাসরোধকারী কুশ্রীর নীরবতা। দেওয়ালে বিলম্বিত বড় ঘড়িটাই শুধু অবিরাম টিকটিক শব্দ করে চলেছে। অকস্মাৎ দ্বারপথে কলিং বেলটা সজোরে বেজে উঠতেই পুতুল চকিত হয়ে উঠল। দ্রুতপদে এসে সে দরজাটা খুলতেই দেখে ত্রিবান্দম দাঁড়িয়ে। কি অদ্ভুত পরিবর্তন ঘটেছে তার চোখে মুখের। মনে হয় যেন এরই মধ্যে তার দেহের এবং মনের ওপর দিয়ে একটা প্রচণ্ড ঝড় বয়ে গেছে। চুলগুলো বিশৃঙ্খল, দেহটা পরিশ্রান্ত, মুখখানা মলিন। প্রতুল তাকে ভেতরে ডেকে আনলো। চেয়ারে বসতে গিয়ে হঠাৎ তটিনীর উপর নজর পড়তেই ত্রিবান্দম প্রতুলের দিকে ফিরে বলল, আপনার সঙ্গে আমার গোপনীয় কথা আছে, তাই বলছিলাম কি যদি দয়া করে। তোমার কোনো ভয় নেই, এ হচ্ছে আমার ঘরের লোক। নির্ভয়ে তুমি এর সামনে তোমার বক্তব্য বলে যেতে পারো। না না, বন্ধ করবেন না, দরজাটা খোলাই থাক। কেন বলো তো? কেন তা বলতে পারবো না, দয়া করে আমার কথাটা শুনুন। পরক্ষণে সে টেবিলের উপর সিগারেট কেসটা দেখিয়ে বলল, খাও নাকি? না, দয়া করে আমাকে আমার বক্তব্য বলতে দিন। দেরি করলে হয়তো আমারও প্রাণটা তারা। তারা? তারা কারা? তা ঠিক জানি না, তবে আমার মনে হয় আমার পেছনে পেছনে কেউ ঘুরে বেড়াচ্ছে। যাক সে কথা। এখন কথা হচ্ছে এই যে পুলিশের হাত থেকে আমার পালিয়ে আসা সংবাদ বোধহয় আপনি জানেন। জানি। প্রহরে বেষ্টিত অবস্থায় পুলিশ ভ্যানে উঠতে গিয়ে হঠাৎ আমার একটা লোককে স্মরণ হলো। আমাদের অবশ্যই ওটা নিয়মিত আসতে না বটে, তবে আমার সন্দেহ হয়েছিল ওরই ওপর। চাঁদমোহন খুন হওয়ার দিন সে এসেছিল। প্রহরীদের বললাম আমি একবার ঘণ্টাখানেকের জন্য আনন্দমোহনের আদেশ নিয়ে ছুটি চাই। তারা তো আমার কথা হেসেই উড়িয়ে দিল। তখন বাধ্য হয়ে আমি তাদের গাড়ি থেকে লাফিয়ে পড়ে পালিয়ে এলাম। তারপর কি করলে? যে লোকটার কথা বললাম আপনাকে, তারই উদ্দেশ্যে আমি ফকির সরকার লেনে যাই। সেখানেই সে থাকে। তার বাড়িখানা খুঁজে বের করে আমি একটা জানলার আড়ালে লুকিয়ে বসে থাকি। হঠাৎ আমার কানে এলো সামনের ঘর থেকে সেই লোকটার গলার স্বর। সে আর একজনকে হিন্দি ভাষায় বলছে, খুব সাবধানে কাজ করতে হবে, যে কোনো মুহূর্তে ধরা পড়ার সম্ভাবনা। আমি রায়মোহনকে খুন করেছি, এবার পালা বিক্রমের। তাকে কাল একবার আমাদের মাধব মণ্ডল লেনের গুদাম ঘরে রাত্রি 9টার সময় দেখা করতে বলেছি, কারণ ওই ঘরটাই তার পক্ষে উপযুক্ত জায়গা। তারপর তাদের আর কোনো সাড়া পাওয়া গেল না। বুঝলাম তারা এবার বেরোবে, তাই আমিও সরে বললাম এখান থেকে। তখন প্রথমেই আমার মনে হলো লালবাজারে একটা খবর দিই, কিন্তু আমার কথা আপনারা বিশ্বাস করবেন কি না সন্দেহটা মনে জাগতে ভাবলাম আগে একবার মাধব মণ্ডলের গুদাম ঘরটা দেখে আসি, তাতে হয়তো আপনাদের সাহায্য করে আমার পক্ষে অনেকটা সহজ হবে। আমি গুদাম ঘরটা খুঁজে বের করলাম, তারপর আপনাকে ফোন করি। তারপর আমি রাত্রে বাড়ি না ফিরে পথেই কাটালো। আজও তাই কেটেছে। রাত্রি 9টার সময় কথা মতো গুদাম ঘরে গিয়ে দেখি মিস্টার বিক্রম রায়কে শয়তানটা খুন করে রেখেছে। তারপর কি ঘটলো না ঘটলো আমি জানি না। আপনি হয়তো ভাবছেন স্যার আমি নিজের দোষ ঢাকার জন্য সব মিথ্যে বলছি, কিন্তু না, আমার কথা বিশ্বাস করুন।
একটা কথা আমি বলতে ভুলে গিয়েছিলাম, আমি কাল খুনিদের ঠিকানাটা বের করেছি। আপনার যদি কাজে লাগে আমি জানাতে পারি। বলো বলো, ঠিকানাটা কি? তার কথাটা শেষ হওয়ার আগেই ঘরের মধ্যে শো করে কিসের একটা যেন শব্দ উঠল। পরক্ষণেই দেখা গেল যন্ত্রণার এক অস্ফুট ধ্বনি। ত্রিমান্দম লুটিয়ে পড়ল মেঝের ওপর। বিস্ময়চকিত হয়ে প্রতুল তার দিকে ঝুঁকে পড়তেই দেখল তীক্ষ্ণতার একখানা ছোড়া তার বাঁ দিকের ফুসফুসের ওপর প্রথিত। ক্ষতস্থান থেকে অনর্গল রক্ত বেরিয়ে চলেছে। প্রতুল আর এক মুহূর্ত অপেক্ষা না করে হত্যাকারীর উদ্দেশ্যে দ্রুতপদে দরজার সামনে এসে দাঁড়ালো। অদূরে সিঁড়ির গোড়ায় একটা অস্পষ্ট ছায়ামূর্তি দেখতে পেয়েই সে ছুটে গেল সেদিকে। ওই ছায়ামূর্তিটি নিশ্চয়ই হত্যাকারী। অগ্রবর্তী লোকটাও পদশব্দ শুনতে পেয়ে তীরের বেগে ছুটতে লাগলো। প্রথমে একতলায়, পরে সবেগে সে রাস্তায় গিয়ে পড়ল। প্রতুলও নাছোড়বান্দা। হিংস্র জানোয়ার যেমন তার শিকারের পেছনে ক্ষিপ্ত হয়ে ছুটতে থাকে, ঠিক তেমনই সেও লোকটিকে অনুসরণ করতে লাগলো। কিন্তু তবুও মনে হলো মাঝখানের ব্যবধানটা তাদের মধ্যে ক্রমেই বেড়ে চলেছে। গভীর রাত, পথ জনবিরল, গাড়ি ঘোড়া একটাও নেই। তাই ফাঁকা পথ পেয়ে দুজনেই জোরে ছুটল, জোরে, আরও জোরে। অকস্মাৎ পথের উপর অন্ধকারে কিসে একটা হোঁচট খেতেই অগ্রবর্তী লোকটা সেখানে হুমড়ি খেয়ে পড়ে গেল। এই অবসরে প্রতুলতার কাছে এসে একটা ঘুষি চালিয়ে দিল তার কাঁধে। কিন্তু লোকটা তার আগেই অচৈতন্য হয়ে পড়েছে। লোহার একখানা বিমে ধাক্কা খেয়ে সে এমনভাবে পড়েছে যে তার কপালটা অনেকটা ফেটে গেছে। আরও একটু ঝুঁকে পড়তেই প্রতুল ভাবল যে অনতিবিলম্বেই একে হাসপাতালে পাঠানোর প্রয়োজন। ইতিমধ্যে এধার ওধার থেকে লোক ছুটে এলো। প্রতুল পেছন ফিরে দেখল তটিনীও ছুটে আসছে। একে এখনই অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানোর দরকার। তুমি একবার খবর দাও, তোমার বাবাকে একবার খবরটা দিতে হবে। দিচ্ছি, কিন্তু আগে এদিককার একটা ব্যবস্থা হয়ে যাক। মিনিট দশেকের মধ্যেই একটা অ্যাম্বুলেন্স এসে হাজির। স্থানীয় থানা থেকে খবর পেয়ে দারোগাও ছুটে এলো। এসেই শুরু করলো তদন্ত। পথচারীর মন্তব্যে সে প্রতুলকেই প্রথমে দোষী সাব্যস্ত করল। নিয়ে যেতে চাইল থানায়। তটিনী বলল, আপনি কি চললেন নাকি প্রতুলবাবু? দারোগাটি চোখ বড় বড় করে বলল, প্রতুলবাবু মানে প্রতুল লাহিড়ী, বাংলার? হ্যাঁ, বাংলার সর্বশ্রেষ্ঠ গোয়েন্দা প্রতুল লাহিড়ী। জিপ কেটে সলজ্জ কণ্ঠে দারোগাটি কি একটা যেন বলতে যাচ্ছিল। বাধা দিয়ে প্রতুল তাকে একধারে টেনে নিয়ে গিয়ে কী সব বলে দিল। তারপর পুনরায় অচৈতন্য লোকটার সামনে এসে দাঁড়ালো। ট্রেজারে করে লোকটিকে গাড়িতে তোলা হলে দারোগাটি অর্থপূর্ণ হাসি হেসে নমস্কার জানিয়ে সেখান থেকে বিদায় নিল। তটিনী বলল, এবার আমি চললুম বাবাকে খবরটা দিতে। আপনি না হয় এদিককার একটা ব্যবস্থা করুন। সে চলে যেতেই প্রতুল বাড়িতে ফিরে এলো। কিন্তু ঘণ্টাখানেক পার হয়ে যাওয়ার পরেও তটিনী কিংবা আনন্দমোহন কেউই এলেন না। প্রতুল তখন রীতিমতো চিন্তিত হয়ে উঠল। টেবিলের কাছে গিয়ে রিসিভারটা তুলে নিয়ে সে কানে লাগালো। একটু পরেই বলতে শুরু করলো, কে? আনন্দবাবু? হ্যাঁ, আমি প্রতুল বলছি। কি বললেন? তটিনী যায়নি এখনো আপনার কাছে? আপনি তাহলে এখন একবার আসুন। আমি তো তটিনীকে পাঠালাম আপনার কাছে। বুঝতে পারলাম না ঠিক। হয়তো পথে কোথাও আটকে পড়েছে, ভাববার কিছু নেই। কিন্তু আপনি খুনির কি ব্যবস্থা করছেন? আগে বেচারা একটু সামলে নিক, তারপর। আমাকে এক্ষুনি একবার যেতে হবে হাসপাতালে। পরদিন সকালে চায়ের পেয়ালায় সবেমাত্র চুমুক দিয়েছে প্রতুল। এমন সময় ব্যস্ত সমস্ত হয়ে আনন্দমোহন তার ঘরে ঢুকে বললেন, এদিকে বিপদ প্রতুলবাবু। আবার কি হলো? কোনো খোঁজ খবর নিয়েছেন কি? ছুটিনি কাল থেকে এখনো ফেরেনি। কোথায় আর নেব? এক্ষুনি একটা চিঠি পেয়েছি। প্রতুল সেখানে হাতে নিয়ে পড়তে শুরু করলো। শ্রীচরণ এসু, বাবা, আপনারা হাসপাতালে যে লোকটিকে বন্দি করে রেখেছেন তাকে ছেড়ে দিন, নইলে আমাকে বন্দি করে রেখেছে, ছাড়বে না। তটিনী। পড়া শেষ হতেই প্রতুলের চোখ দুটো যেন ক্রোধে প্রায় জ্বলে উঠল। বলল, শয়তানরা দেখছি বাঘের ঘরে ঢুকতে চায়, তাহলে কি করা যায় বলুন তো? তটিনী তো কোনো রকম ঠিকানাও দেয়নি। আনন্দমোহন কি যেন একটা বলতে যাচ্ছিলেন, এমন সময় একজন লোক এসে ঘরে ঢুকলো। আপনি কি আপনার রুগীকে হাসপাতাল থেকে নিয়ে এসেছেন? আমরা তো কিছুই জানি না। তাহলে সে পালিয়ে গেছে। মাথায় আঘাত তেমন লাগেনি, তাই ভরে উঠেই পালাতে পেরেছে। লোকটির শেষের কথাগুলো প্রতুলের মধ্যে তেমন কোনো চাঞ্চল্য প্রকাশ পেল না। আনন্দমোহনের দিকে ফিরে বলল, ঠিক এটাই আমি ধারণা করেছিলাম। যাক, চলুন একবার হাসপাতালে, দেখা যাক কিভাবে পালালেন মহাপ্রভু। হাসপাতালে এসে জানলো লোকটা ভোরবেলাতেই পালিয়েছে। কতক্ষণ নীরব থেকে প্রতুল বলল, আনন্দবাবু,
আপনি জন কয়েক পুলিশ আর সার্জেন্টের ব্যবস্থা করুন, আমি লোকটিকে আজই ধরব। আপনি তার সন্ধান পাবেন কি করে? সে ব্যবস্থা আমি আগেই করে রেখেছি। আনন্দমোহন তাড়াতাড়ি তৈরি হয়ে নিলেন। এবার কি করবেন করুন। সন্ধানী দৃষ্টিটা একবার হাসপাতালের চারিদিকে বুলিয়ে নিয়ে পেছন দিকের একটা পথ দিয়ে প্রতুল তাদের সঙ্গে করে যাত্রা করল। ট্রেন ফেল হওয়ার পূর্ব মুহূর্তে কোনো দিকে না তাকিয়ে প্যাসেঞ্জাররা যেভাবে চলতে থাকে, প্রতুলের চলার ধরনটাও ঠিক সেই রকম। গলির পর গলি পার হয়ে প্রতুল এগিয়ে চলল। দৃষ্টিটা কখনো কখনো পথের উপর তীক্ষ্ণ হয়ে উঠছে, আবার কখনো কখনো বাড়ির আশেপাশেগুলোর উপর পড়ছে। চিন্তিত মস্তিষ্কে কতক্ষণ পার হয়ে আসার পর একসময় খিদিরপুরের একটা দোতলা বাড়ির সামনে এসে গিয়ে তাকে থামতে হলো। তারই ইঙ্গিতে পুলিশ ও সার্জেন্টরা পুরো বাড়িটাকে ঘিরে ফেলল। তারপর বলল, এ বাড়িতে ঢুকেছেন মহাপ্রভু। এই বাড়িতে? আপনি কি আগেই জানতেন নাকি? আগে জানতাম না, এখন জানলাম। যাক ও কথা, এখন ভেতরে আসো। লঘু সন্তর্পিত পথে তারা ঘরের ভেতরে ঢুকল। উঠল দ্বিতলে। বারান্দার একেবারে শেষের ঘরের সামনে এসে প্রতুল মুহূর্ত কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চট করে দরজাটা খুলে দিল। ভেতরে মুখোমুখি বসেছিল দুটো লোক। মুহূর্তেই মনে হলো তাদের বুকের রক্ত যেন হিম হয়ে গেল। তাদের মধ্যে একজনের মাথায় ব্যান্ডেজ বাঁধা। তাকে উদ্দেশ্য করে প্রতুল বলল, আপনি হঠাৎ হাসপাতাল থেকে চলে এলেন কেন? কিন্তু আপনারা এখানে এলেন কি করে? এবারেই বা চিনলেন কেমন করে? কিন্তু দ্বিতীয় লোকটা ঘর থেকে বেরিয়ে যাওয়ার উপক্রম করল। তাকে বাধা দিল প্রতুল। আপনিও সেখানে দাঁড়ান। প্রথম লোকটি এই সময় পকেট থেকে একটা পিস্তল বের করল। প্রতুলের দিকে সেটা উদ্যত করে বলল, ওকে বাধা দেওয়ার আপনি কে? ছেড়ে দিন, নইলে। না হলে কি করবে? এক্ষুনি গুলি করে মারব। আপনি কার হুকুমে এ বাড়িতে ঢুকেছেন? তোমার প্রশ্নের জবাব দেওয়ার আগে আমাকে একটা কথার উত্তর দাও দেখি। তটিনী কোথায়? দ্বিতীয় লোকটি সহসা টেবিলের পাশ থেকে একটা গুরুবার বস্তু তুলে নিয়ে প্রতুলের দিকে সজোরে নিক্ষেপ করল। প্রতুল যেন এই মুহূর্তের জন্য প্রস্তুত হয়েই ছিল। সচকিতে এক পা সরে গিয়ে সে তার জবাব দিল পিস্তলের গুলিতে। অব্যর্থ লক্ষ্য। পরক্ষণেই দেখা গেল লোকটি ডান হাতখানা বাঁ হাত দিয়ে চেপে ধরেছে। প্রথম লোকটি আবার ঝাঁপিয়ে পড়ল প্রতুলের ওপর, কিন্তু তার শক্তিই বা কতটুকু। মুহূর্তেই প্রতুল তাকে ছুঁড়ে ফেলে দিল। তার সামলাতে না পেরে লোকটা ছিটকে গিয়ে পড়ল। পুনরায় আঘাত পাওয়া মাত্রই তার ললাটের ক্ষতস্থান থেকে আবার রক্ত ঝরতে শুরু করলো। দ্বিতীয় লোকটি এবার ছুটে এলো। তার হাতে গুলিবিদ্ধ হয়েও যেন তার কিছুই হয়নি। এরকম একটা ভঙ্গিতে সে পুতুলের দিকে এগিয়ে আসতেই পেছন দিক থেকে আনন্দমোহন পিস্তলের কুতুটা সজোরে বসিয়ে দিলেন তার মাথায়। সঙ্গে সঙ্গে লোকটি লুটিয়ে পড়ল মাটির বুকে। প্রথম লোকটি আবার উঠে দাঁড়িয়েছে। প্রতুল বলল, এখনো কিছু পাওনা আছে বুঝি? দেখো দেখি এটা কেমন লাগে। বলেই সে একখানা খুশি এমনভাবে তার মুখের উপর বসিয়ে দিল যে সঙ্গে সঙ্গে তার নাকের পাতাটা চিরে গেল। সামনে দুটো দাঁত খসে পড়ল জিভের ওপর। ক্রুদ্ধ হয়ে প্রতুল বলল, এখনো বলো তটিনী কোথায়, নইলে তোমার শাস্তি যে সবে শুরু হয়েছে সেটা মনে রেখো। লোকটির বোধ করি এখন আর বলার মতো কোনো শক্তি ছিল না। কোনো রকমে ধীরে ধীরে সে বলল, পাশের ঘরে। আনন্দমোহনকে সেখানে অপেক্ষা করতে গেলে প্রতুলই ছুটে গেল পাশের ঘরে। তটিনী অচৈতন্য। সম্ভবত ক্লোরোফর্ম দিয়ে তাকে অজ্ঞান করা হয়েছে। মাথায় হাত বুলোতে বুলোতে প্রতুল তাকে দু একবার ডাকলো, কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না। পুনরায় সে ঘরে চলে এলো। কতক্ষণ তাকে ক্লোরোফর্ম করা হয়েছে? ঘন্টা দুয়েক। তাহলে এখনই জ্ঞান ফিরে আসবে। যাওয়ার আগে আপনাদের কাছে একটা কথা শুনে যেতে চাই প্রতুলবাবু। কি করে আপনার এই বাড়ির সন্ধান পেলেন? খুবই সহজ উপায়ে। তোমার জুতোর তলাটা একবার দেখো, দেখবে একটা দ অক্ষর লেখা, অর্থাৎ তুমি দস্যু। সেটা হাসপাতালেই আমি করে রেখেছিলাম, আর তার সঙ্গে এমন একটা কালি লাগিয়ে রেখেছিলাম যে যেখান দিয়েই তুমি চলে যাও না কেন ওই অক্ষরটার ছাপ পড়তে পড়তে যাবে। আনন্দমোহন সপ্রশংস দৃষ্টিতে একবার প্রতুলের দিকে তাকালেন। প্রতুল আবার বলতে থাকে, কিন্তু তোমরা এতগুলো লোককে খুন করলে কেন? আমি যখন রেঙ্গুনে, তখন আমার বাবা একটি ক্লাব তৈরি করেন। তাতে একসময় চাঁদমোহন, রায়মোহন, বিক্রম রায় এরা তিনজন সভ্য হতে চেয়েছিল। কি কারণে জানি না, বাবা তাদের সভ্য করেননি। তার কিছুদিন পরেই বাবাকে এরা হত্যা করে পিঠে ছুরি বসিয়ে দেয়। রেঙ্গুন থেকে ফিরে এসে খবরটা শুনতে পেয়ে প্রতিহিংসা নেমে পড়লে বহু দিন ধরে আমি সুযোগ খুঁজে এসেছি, কিন্তু তাদের খোঁজ পাইনি।
শেষে একদিন চাঁদমোহনকে একটা অফিসে দেখলাম। পরে জানতে পারলাম ওই অফিসটা তার নিজেরই। তারপর একে একে সবাইকে খুঁজে বের করেছি আমি। ত্রিবানন্দমকে মারলে কেন? ত্রিবান্দম আমাদের গোপনীয় অনেক কিছু জানতে পেরে গিয়েছিল, তাই তাকেও তাই। লোকটির কথার শেষ হলো না, বোধ করি আর কোনোদিন হবেও না। একসময় তার দেহটা ধীরে ধীরে নিষ্পন্দ হয়ে গেল। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এরকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত প্রয়োজন। ধন্যবাদ।